বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় ভৌত জগত ও পরিমাপ এর উপর ক্লাস করব। এই অধ্যায়টা ছোট কিন্তু মোটামুটি মুখস্থ করার মতো অ্যান্ড বোঝার মতো বেশ কিছু জিনিসপাতি আছে। সেগুলো বোঝার জিনিসপাতি কম, একটু মুখস্থ করতে হবে তোমাদেরকে। আর কিছু আমরা জিনিস পাবো মাত্রা। মাত্রাগুলো আমরা পরের পড়া বিভিন্ন অধ্যায়ে যেগুলো আমরা আগেই পড়ে আসছি, আমাদের পরের চ্যাপ্টারগুলো এখানে এগুলি শিখছি। এখানে আমরা কিছু কিছু শিখবো, যেগুলো আমাদের শেখার দরকার সেগুলো শিখবো, অ্যান্ড বাকিগুলো আমরা আমাদের পূর্ববর্তী অধ্যায়গুলো থেকেই জেনে নেবো ইনশাল্লাহ। দেখো, প্রথমে যদি আমরা এই অধ্যায়টা শুরু করি, প্রথম পেজে কিছু নাই, দ্বিতীয় পেজে আমরা চলে আসি। দ্বিতীয় পেজে আসলে আমরা পাবো যে ভৌত জগতের মূল উপাদান আমাদের চারটি। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কি কি চারটি মূল উপাদান? স্থান, কাল বা সময়, ভর এবং শক্তি। মনে রাখতে হবে কষ্ট করে, কষ্ট নাই আসলে, এমনি সহজেই মনে রাখা সম্ভব। আমাদের এখানে এমসিকিউ আসতে পারে যে আমাদের ভৌত জগতের মূল উপাদান নয় কোনটি। সেক্ষেত্রে আমরা আমাদের হয়তো থাকবে স্থান, কাল, ভর, সাথে অন্য কোনো একটা কাজ দেওয়া থাকতে পারে অপশনে। যদিও কাজ আর শক্তি মূলত একই জিনিস, কিন্তু কাজ অপশনে দেওয়া থাকলে উত্তর কী হবে? কাজই হবে। তো আমাদেরকে এভাবে পড়তে হবে। যখন আমরা পড়বো তখন আমরা চিন্তা করে নেবো যে আমাদের প্রশ্নটা কীভাবে আসতে পারে। এভাবে পড়লে ইনশাআল্লাহ তোমরা ভবিষ্যতে ভালো একটা মেডিকেল টেস্টে ভালো একটা রেজাল্ট করতে পারবা। দেখো, এখানে একটা জিনিস আছে 4%। এই 4%টা কি? 4% হলো সমগ্র ভৌত জগতের মধ্যে মানুষ এই মাত্র 4% জানতে পেরেছে। খুব বেশি ইম্পর্টেন্ট না, মনে রেখে তবুও। আচ্ছা, আমাদের পদার্থবিজ্ঞানের বিভিন্ন আমাদের পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা আছে, শাখাগুলোর নাম বলা আছে, এগুলো পড়ে নিও একটু। দেখো, এখান থেকে প্রশ্ন আসছিল কিন্তু 2020 সালে। দেখো, আমরা সাধারণ পদার্থবিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করি, দেখে নিবা ভাগগুলা। বলবিদ্যা আবার দুই প্রকার। আচ্ছা, কোনো পদার্থের দুইটা ধর্ম থাকে। দুই ধর্ম কি? সাধারণ ধর্ম একটা, বিশেষ ধর্ম একটা। সাধারণ ধর্মটা কি? সাধারণ ধর্ম হইল সব পদার্থের কঠিন, তরল, বায়বীয়, এটা কোনো ম্যাটার করে না, সেটা সব পদার্থেই থাকবে এমন কিছু ধর্ম আছে, সেটাকে আমরা বলি সাধারণ ধর্ম। উদাহরণ রূপে আমাদের আছে, দেখো কি কি: ওজন, বিস্তৃতি, রোধ। পাশাপাশি দেখো একটা কথা লেখা আছে স্থিতি স্থাবকতা। কি মনে করো স্থিতি স্থাবকতা কথাটা সঠিক? স্থিতিস্থাপকতা কথাটা কিন্তু এখানে সঠিক না। স্থিতিস্থাপকতা এটা থাকবে শুধুমাত্র কঠিন পদার্থের পরে বলা আছে। তো এটা হয়তো প্রিন্টিং মিস্টেক, দেখে নিও এটা। দেখো পরে কি বলছে: স্থিতিস্থাপকতা, দৃঢ়তা, ভঙ্গুরতা, এগুলা কঠিন পদার্থের বেলা দেখা যায়। এগুলা হলো কঠিন পদার্থের বিশেষ ধর্ম। তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে কি ভুল ছিল। তো এটা একটু ভালো মতো দেখে নিবা। আচ্ছা, সান্দ্রতা তরল তরল ও বায়বীয় পদার্থের বিশেষ ধর্ম। তলটান, পৃষ্ঠটান, এটা হলো তরল পদার্থের বিশেষ ধর্ম। এই জিনিসগুলো মনে রাখতে হবে, অ্যান্ড সাথে সাথে ইম্পর্টেন্ট এগুলো। এরপরে যদি আমরা আসি যে আমাদের বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার, মনে রাখতে হবে। তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার, আমরা তাপগতি বিদ্যায় পড়ছি। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার জন্য আমরা হাইগ্রোমিটার ব্যবহার করে থাকি। এটা হইলো আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গুণগত ওখানে পড়ছি। আমি হলো ক্লাস 9-এ আমরা ওখানে পড়ে আসছি হাইগ্রোমিটার। খুব বেশি কঠিন কথা না, এই অধ্যায়ের কথাই না একটাও। আচ্ছা, একটা জিনিস পড়বা যে রিয়াক্টর নামক যন্ত্রের সাহায্যে আমরা পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। মনে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে, খুব ক্যাচার লাগবে। দেখবা যে আছে ধারণা বা প্রত্যয়, ইংলিশ নাম সদে বা কনসেপ্ট, সূত্র, ইংরেজি নাম ল, নীতি, ইংরেজি নাম প্রিন্সিপাল, স্বীকার্য, পোস্টুলেটস, অ্যান্ড অনুকল্প, হাইপোথেসিস, এবং সবশেষে তত্ত্ব বা থিওরি। তো কোনটা কি জিনিস? ধারণা বা প্রত্যয়। ধারণা কি জিনিস? কোনো, দেখো সংজ্ঞা লেখা আছে, সংজ্ঞাটা একদম ডিরেক্টভাবে তোমরা পড়ে নিবা। মুখস্থ করার দরকার নেই, এমনভাবে পড়বা যেন তোমরা এমসিকিউ এ আসলে তুমি অ্যান্সার করতে পারো, যে এটা দিয়ে দিছে কোনো ভাবনা বা চিন্তাধারা বা কোনো সাধারণ অভিমতকে আমরা কি বলি, এটা যেন তোমরা চিনতে পারো। দেখো, ভাবনা বা চিন্তাধারা ডিরেক্ট বলে দিচ্ছে, ভাবনা বা চিন্তাধারা। তো এই তো একটা এটা কি হবে? অবশ্যই ধারণা হবে। সূত্র কি? সূত্র এখানে যেখানে দেখবা যে পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত হয়, মূল কথাগুলো একটি উক্তির মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাই সূত্র। সূত্রের সংজ্ঞা আছে শক্তি নিত্যতার সূত্র, তাপ গতিবিদ্যার সূত্র, কখনো আবিষ্কারকের নাম অনুযায়ী হয়। এখানে হলো নিউটনের সূত্র, গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্র, এগুলা জানো তোমরা। এরপরে যদি নীতিতে আসি, প্রাকৃতিক সত্য সরাসরি স্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং ওই সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায়, তাকে নীতি বলে। কোথাও যদি তুমি দেখো যে প্রাকৃতিক সত্য স্পষ্টভাবে প্রমাণ করা যায়, প্রমাণ, অ্যান্ড ওই সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায়, প্রমাণ কথাটা দেখলেই সেটা তুমি নীতি দেখবা। এখানে ছিল কিন্তু একটি উক্তির মাধ্যমে প্রকাশ, এটা লেখা ছিল, কিন্তু নীতিতে উক্তির মাধ্যমে প্রকাশটা লেখা নেই।
নীতির সংজ্ঞাগুলো দেখে নিবা, যে ডপলারের নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এরপর আছে স্বীকার্য। স্বীকার্য কি? স্বীকার করে নিছি, পূর্ব শর্ত স্বীকার করে নেওয়া হয়, সেটাই স্বীকার্য। যদি পূর্ব শর্ত স্বীকার করে নেওয়া হয় সেটা স্বীকার্য দেখাই দেবা। উদাহরণগুলো দেখে নিবা। নিলস বোরের দুটি স্বীকার্য ছিল পরমাণু মডেলের, আর বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, দুটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। অনুকল্প বা হাইপোথিসিস। অনুকল্প কি? কাইন্ড অফ অনুমান। আমরা যে একটু পড়ছি না, ধারণা বা প্রত্যয়, এটার সাথে অনুকল্পের একটু মিল আছে। কি জিনিস দেখো, বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষণ ঘটনা সম্বন্ধে ব্যাখ্যা প্রদানের জন্য অনেক সময় পূর্বে আবিষ্কৃত প্রাকৃতিক নিয়মের সাথে সামঞ্জস্য রেখে অনুমান করেন। এই অনুমানগুলোকে বলা হয় অনুকল্প। আচ্ছা, আমরা আগের দিন পড়ছিলাম একটা অনুকল্প, কি বলতো নাম? মেয়ারের প্রকল্প। এটা হলো একটা অনুকল্প, দেখে নেবা, তেমন কঠিন কিছু না। তত্ত্ব কি? অনুকল্প নিয়মের সমন্বয়ে তত্ত্ব প্রতিষ্ঠিত। পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে। এই জিনিসটা প্রচুর ইম্পর্টেন্ট, কোনোবার পরীক্ষায় চলে আসবে, মনে রাখবা। এরপরে একটা কথা লেখা আছে, বিজ্ঞানের সাধারণ কথা, যে সকল সূত্রই তত্ত্ব, তবে সকল তত্ত্ব সূত্র নয়, এটা মনে রাখবা। আবার সকল তত্ত্বই অনুকল্প, তবে সকল অনুকল্প তত্ত্ব নয়, মনে রাখবা এগুলা। তো এটা ছিল একটা ইম্পর্টেন্ট জায়গা আমাদের, যেখান থেকে এই অধ্যায়ের এমসিকিউ আসে, আমাদের একদম ধারণা থেকে আমাদের তত্ত্ব পর্যন্ত। এটা ভালো মতো দেখে রাখবা, যেন এই জায়গায় ভুল না হয়। আচ্ছা, এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, চলে যাই আমরা। কি হয়েছে? রেডিও টেলিস্কোপের ব্যবহার কোয়াসার্স পালসার্স আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোয়াসার্স অ্যান্ড পালসার্স, এটা আবিষ্কার করতে আমরা কোন টেলিস্কোপ ব্যবহার করছি? তো মনে রাখবা। এরপরে এগুলা জিনিস পড়ে নিবা, তেমন কঠিন কিছু নাই। আচ্ছা, এখানে কিছু শক্তি রূপান্তর আছে। জলবিদ্যুৎ কেন্দ্রে পানির বিভব শক্তির কাজে লাগিয়ে আমরা যান্ত্রিক শক্তিকে, বিভব শক্তি কিন্তু কাইন্ড অফ যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি। আচ্ছা, জলবিদ্যুৎ কেন্দ্রে তাহলে আমরা কি করি? আমরা পানির বিভব শক্তিটাকে কাজে লাগাই, বিভব শক্তি কাইন্ড অফ যান্ত্রিক শক্তি, যেটাকে আমরা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করি। আর পাশাপাশি আমরা যদি পারমাণবিক চুল্লিতে দেখি, সেখানে ফিশন প্রক্রিয়া ঘটে। ফিশনের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করি শক্তি থেকে, শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করি। ছোটবেলা থেকে পড়ছো। রোগ নির্ণয় এক্স রে ব্যবহার করতে হয়, সেটা সবাই জানে। আসো, এপি যার তেমন কিছু নাই। দেখো, পদার্থবিজ্ঞানের স্থান, সময় ও ভর। স্থান, সময়, ভর, এটা আমরা পড়ছিলাম হলো আগে পদার্থবিজ্ঞানের কিছু ভৌত রাশি আছে, মূল ভৌত রাশি, সেগুলোর মধ্যে এটা একটা। দেখো এখানে কি বলছে, তিনটি মৌলিক রাশি ধারণা করা হয়েছে, তার মধ্যে একটা স্থান, সময়, ভর। এগুলাকে নিউটনের বলবিদ্যায় এগুলাকে সবসময় পরম ধরা হয়েছে। কিন্তু আমাদের যে আধুনিক পদার্থবিজ্ঞান আছে, বা আমাদের বিজ্ঞানী আইনস্টাইন যেটা সম্পর্কে বলছে, সেটাতে কিন্তু এটা সবসময় পরম হয় না, এটা হচ্ছে এগুলোর চেঞ্জ ঘটে। সেটা আমরা পরে জানবো, আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ে যখন পড়বো। এই দেখো, বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করেন যে চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি তিনটি গতির সাথে পরিবর্তিত হয়। দেখছো, স্থান গতির সাথে বস্তুর দেহ সংকুচিত হয়, সময় বা কাল গতির সাথে সময়ের প্রসারণ ঘটে, ভর বস্তু গতিশীল হলে এর ভর বৃদ্ধি পায়। এগুলো এই অধ্যায় পড়া যদিও না, তবুও এটা জানে রাখবা, এই অধ্যায় থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে যদি তোমরা, অবশ্যই তোমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আগে পড়ছো। অ্যান্ড এগুলো সম্পর্কে আমার ডিটেলস কেন হয় না হয়, এগুলো আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা যখন পড়বো তখন পড়বো ইনশাল্লাহ। দেখো, আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে আসলাম, মৌলিক একক বা প্রাথমিক একক, মূল লব্ধ একক বা যৌগিক একক। নামগুলো পড়ে রাখবা, অ্যান্ড সাথে তোমরা ইংলিশ নামগুলো সহ মনে রাখবা। ফান্ডামেন্টাল ইউনিট অ্যান্ড ডেরাইভড ইউনিট। আচ্ছা, মৌলিক একক একটা আছে আমাদের, লব্ধ বা প্রাপ্ত একক একটা আছে, আর একটা ব্যবহারিক একক আছে। মৌলিক একক কি জিনিস বলছে? কোন একক, যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, একেবারে সম্পর্ক শূন্য বা স্বাধীন থেকে মৌলিক একক বলে। সংজ্ঞা দরকার নেই তোমাদের, মৌলিক একক তোমার উদাহরণ করা লাগবে। মৌলিক একক ধরো এখানে বলা আছে তিনটি: দৈর্ঘ্য একক, ভরের একক, সময়ের একক। দৈর্ঘ্য একক, ভরের একক, সময়ের একক, এগুলো আমাদের মৌলিক একক, সেটা জানতে হবে। কি কি দিয়ে প্রকাশ করা হয় ব্যবহারিক এককগুলো এদের? কিলোমিটার, টন, টন। কিসের একক বলতো? কিলোমিটারটা হলো আমাদের দৈর্ঘ্য একক, টনটা দৈর্ঘ্য একক, টন, টনটা আমাদের ভরের একক। আলোক বর্ষ কি জিনিস বলা আছে? আলোক বর্ষ হলো প্রাথমিক একক, এটা বলা আছে, এর মাত্রা সমান। ঠিক আছে, দিকে যাই। এই যে এককের পদ্ধতি আছে, এটা অনেকটা ইম্পর্টেন্ট, ওটারই আসলে অংশ। আমাদের মূলত এককের কয়েকটা পদ্ধতি আছে, তোমাদের বইয়ের পদ্ধতি সম্পর্কে, চারটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে, তার মধ্যে তিনটাই হলো মূল পদ্ধতি। দেখো, এটা হলো আমাদের সিজিএস পদ্ধতি, সিজিএস। সিজিএস আমরা কি বুঝি? সিজিএস আমরা বুঝি হলো জিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, সেকেন্ড।
এখানে দেখো দেখাই আছে। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। একটা জিনিস মনে রাখবো, সময়ের একক সব বলে দিই সেকেন্ড, এটা কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বা ডেসিমাল সিস্টেম বলে, এটা মনে রাখতে হবে। এরপর আছে MKS, এমতে মিটার, এতে কিলোগ্রাম, স্পেসে। এরপর আছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতির একক বা এসআই একক। মনে রাখবো এসআই এককের সাথে আমাদের MKS এর অনেকটাই মিল আছে। এই পদ্ধতিতে সর্বমোট 9টি রাশি আছে। রাশি কি বা খুব প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে এখানে, যে আমাদের প্রথম চারটা তো সবাই জানি আমরা, তবুও আমাদের তাপমাত্রার এসআই এককটা হলো কেলভিন, সেটা মনে রাখতে হবে। বিদ্যুৎ প্রবাহের মাত্রা হইলো ইয়ার, এটা তো আমরা জানি, তবুও মনে রাখতে হবে। আমাদের লাস্টের চারটা বেশি ইম্পর্টেন্ট। কি কি? দ্বিমাত্রিক কোণের একক রেডিয়ান, RAD, র্যাড দিয়ে প্রকাশ করা হয়। ত্রিমাত্রিক কোণের একক স্টেরেডিয়ান, SR দিয়ে প্রকাশ করা হয়। দীপন মাত্রা বা দীপন তীব্রতা, এটার একক হলো ক্যান্ডেলা, সিডি দিয়ে প্রকাশ করা হয়। অ্যান্ড পদার্থের পরিমাণ লাস্টলি সবাই জানো, মোল, MOLE, কোথায় MOL লেখে কোথাও কোথাও, এটাও মনে রাখবে ইনশাল্লাহ। এগুলো দিয়ে কিছু লব্ধ একক হয়, লব্ধ এককগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বলে মনে করি না, একবার দেখে নিবা। এটা আছে MKSA। MKSA কি ছিল? মিটার সেকেন্ড, এখানে সাথে অ্যাম্পিয়ার যুক্ত করছে, দেখো অ্যাম্পিয়ার যুক্ত করছে। এখানে একটা জিনিস মনে রাখবে, MKSA একটি সুসংগত পদ্ধতি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমার এমসিকিউ আসতে পারে, যেহেতু চারটা তোমাদের এখানে পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে, এমসিকিউ আসতে পারে নিচের কোনটি সুসংগত পদ্ধতি, পরিমাপের সুসংগত পদ্ধতি কোনটি, এভাবে MKSA। মৌলিক একক সমূহ গুণিতক, উপগুণিতক করে নেবা। এখানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে এখানে দেখো যে মিটার আর কিলোমিটার মানে কি 10⁻8 দেওয়া ছিল, এখানে কত হবে তাহলে বলো তো? 10⁻11 হবে, যেহেতু মিটার মিটার ইকুয়ালস টু 1 কিলোমিটার ইকুয়ালস টু 10⁻3 মিটার। সব ঠিক আছে। এখানে যদি বলি যে কোনটা বেশি বেশি ইম্পর্টেন্ট, আর্মি এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, অ্যাংস্ট্রম জিনিসটাও ইম্পর্টেন্ট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা তোমরা অনেকে হয়তো বোঝো না, আমি বলি দিই। তোমাদের বইয়ে লেখা আছে, দেখো পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব হলো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আলোকবর্ষ হলো আলো 1 বছরে যতদূর যায়। একবার প্রশ্ন আসছিল আলোকবর্ষ কিসে রাখো, উত্তর হবে দূরত্ব রাখো। আলোকবর্ষ কিন্তু সময় রাখো না, বর্ষ দেখে ভাবতে পারো যে সময়, কিন্তু এটা কিন্তু আসলে দূরত্ব রাখো। আলো 1 বছরে যতদূর যায় সেটাকে আমরা বলি আলোকবর্ষ। এই যে আলোকবর্ষটা মনে রাখবা। পারসেক কি জিনিস সেটা মনে রাখবা। সবাই জানো যে 12 পরমাণুর 12 ভাগের 1 ভাগ, ভরের 12 ভাগের 1 ভাগকে আমরা 1 mm বলি। আর বাকিগুলা এমনি দেখে রাখি, বাকিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আমি যেগুলো রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি সেগুলো সেগুলো ইম্পর্টেন্ট। এরপরে দেখো অ্যাটো, ছোট একক এটা, আর জোটটা ওটা সবচেয়ে বড় একক। এই দুটো মনে রাখলে আমি ইনাফ মনে করি, সবটা মনে রাখা সম্ভব না, এই দুটো মনে রাখলে ইনাফ করি। এক টনে কত কিলোগ্রাম, টনে কত কিলোগ্রাম এটা আমাদের লাগবে, একদম পুরো মুখস্থ করে নেবা, এটা তো বাইর করার দরকার, মুখস্থ করে নেবা। আর 1 গ্যালন কত ঘনমিটার, এটাও তোমরা এখানে মুখস্থ করে ফেলবা। এর দিকে আমরা যদি আসি, আমরা দেখতে পাবো মাত্রা, তা এখানে 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ টাইম, মনে রাখবা। আর মাত্রা সম্পর্কে আমরা নিচের দিকে গিয়ে পড়তেছি। আমি তোমাদেরকে একটা মাত্রা বের করে শেখাবো, বাকি মাত্রাগুলা বের করে এখান থেকে পড়ে নেবা। তোমরা যখন যে যে অধ্যায় পড়বে সেই অধ্যায়ের মাত্রা এভাবে বের করে শিখবা। মাত্রা কিন্তু মুখস্থ করার কোনো দরকার হয় না, মাত্রা তোমরা বের করে শিখবা। এর পাশাপাশি এইটা যেই সমীকরণে মাত্রা বের করবা, সেই সমীকরণের সবগুলা চলকের পরিচয় জানলে তোমরা মাত্রাটা বের করতে পারবা। আচ্ছা, আমি যদি ধরো তোমাকে একটা মাত্রা বের করে দেখাই, ইয়ং এর গুণকের মাত্রা দেখাবো। আচ্ছা, গুণক আমরা কি দিয়ে প্রকাশ করি? গুণক আমরা প্রকাশ করি ওয়াই দিয়ে। ওয়ের যেটা বলো তো, ওয়াই এর সূত্রটা বলো তো কি? ওয়াই সূত্রটা হলো পীড়ন বাই বিকৃতি। উপরে তাহলে কি বসে? এল। পীড়নের উপরে বসে হলো F/A, নিচে বসে হলো ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে এটা যদি আমরা নিয়ে যাই কি হবে? এল এ এল, এল আর এই এল দুটাই মিটার, সেহেতু এই দুটা কাটা, এই দুটা নিয়ে আমাকে F/A। যদি আমরা নিয়ে যাই এফ এর আমাদের একক কি? নিউটন। এফকে আমরা কিভাবে পাই? এফ ইকুয়ালস টু আমাদের এখানে আমাদের এটা হইলো আমাদের
ক্ষেত্রফল যেটাকে আমরা আর স্কোয়ার হিসেবে লিখতে পারি বা এক্স স্কোয়ার লিখতে পারি। আর স্কোয়ার লিখে দিই আমি এখানে, আমরা যে কোনো একটা ধরে এখানে এ যেহেতু আছে আমি এ ধরলাম না। এখানে আমাদের আর কি একে ভাঙানো স্কোয়ার তো আর স্কোয়ারই থাকবে, বাকিগুলোকে আমরা ভাঙি। আমাদের সময়ে যে বেগের পরিবর্তন হয়। আবার দেখো বেগ কি জিনিস, আমাদের একক সময়ে যে স্থানের পরিবর্তন হয় আমাদের কিন্তু অনেক শর্টকাটেও করা যায়। তোমরা শর্টকাটে যদি করতে পারো শর্টকাটে করো, আমি একদম ব্রডটা করে দিচ্ছি যেন তোমরা যে কোনো কিছু বের করতে পারো। কি এখানে হলো দেখো তাই স্কোয়ার স্কোয়ার তাহলে দেখো এম এর মাত্রা কি হয়, আমাদের ভরের মাত্রা এম, এস হইলো আমাদের বলতো ভরের মাত্রা হলো আমাদের আসলে আমাদের আসবে আর আর হইলো আমাদের কি বলতো দূরত্ব, যেটা আমরা স্কোয়ার করছি বের করার জন্য, আমাদের হবে এল স্কোয়ার, কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। এবার আমরা জাস্ট সিম্পলি ভাগ করে দেবো। তবে দেখো এম উপরে একটা এল স্কোয়ার ছিল, নিচে দুটো এল স্কোয়ার, তাহলে কি হবে এল ইনভার্স ওয়ান ইনভার্স টু। এটা হলো আমাদের ইয়ংয়ের গুণকের মাত্রা। এভাবে তোমরা ব্রডলি মাত্রা বের করতে পারবা। এর পাশাপাশি তোমরা এই যে দেখো যে এর মাত্রা যদি তোমরা আগে থেকে জানো, থেকে যদি আমরা নিয়ে আসি এখান থেকে কীভাবে করবো, আমরা এফ এর মাত্রা আমরা জানি, ধরো হলো আমাদের বলের মাত্রা আমরা জানি যে ইনভার্স টু বলের মাত্রা। এখান থেকে আমাদের কি আছে ক্ষেত্রফলের মাত্রা, সেটা আমরা জানি এল স্কোয়ার। এখন জাস্ট আমরা সিম্পলি যদি ভাগ করে দিই এম এল ইনভার্স ওয়ান টি, এখান থেকে কিন্তু আমরা আসতে পারলাম শর্টকাটে। ধরো তুমি একটা জানো না জিনিস, সেটা কিন্তু তুমি শর্টকাটে করতে পারবে না। অ্যান্ড আমি কিন্তু এভাবেই করতাম, যেগুলো আমি মোটামুটি আসতে পারতাম। যেগুলো আসতে পারতাম না সেগুলো আমি এভাবেই মোটামুটি সবগুলো আমি আসতে পারতাম, সেহেতু আমি প্রিফার করবো যেহেতু আমি নিজেও করতাম এটাই আমি প্রিফার। আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে মাত্রা বের করবা। দিকে যাই, তেমন কঠিন কিছু নাই। 1.11 মুখস্থ করার জিনিস খেয়াল করতে হবে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসছে আগে। হাইলাইট করে দিচ্ছি আমি। পিথাগোরাস আমাদের একটা সূত্র দিচ্ছে, তোমরা সবাই জানো যে প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। এটা আগে দেখো থেলেস, ইনি সূর্যকোণ সম্পর্কে ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। সূর্যকোণ সম্পর্কে ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত থেলেস, এটা মুখস্থ করতে হবে, মুখস্থ আর কিছু করার নেই। আর্কিমিডিসে চলে আসি। আর্কিমিডিস কি করছে, লেভারের নীতি ও স্থিতিবিদ্যার সূত্র আবিষ্কার করেন। ধাতুর ভেজাল আমরা সবাই 9-10 পড়ছি, জানো। গোলকীয় দর্পণ সাহায্যে সূর্যরশ্মি কেন্দ্রীভূত থেকে আগুন ধরার কৌশল উদ্ভাবন করেন। একটা জিনিস পেলাম আমরা উদস্থিতিবিদ্যার সূত্র। পরে আমরা একটা পাবো উদস্থিতি, এটা কি আবিষ্কার করছে দেখো, এটা আবিষ্কার করছে গ্যালিলিও। এই জিনিসটা কিন্তু করা যাবে না। আমাদের উদস্থিতিবিদ্যার সূত্র আর্কিমিডিস, অ্যান্ড আমাদের উদস্থিতি নীতি এটা আবিষ্কার করছে গ্যালিলিও। এটা একটু উল্টাপাল্টা হইতে পারে, সেহেতু এই জিনিসটা একটু সতর্কভাবে পড়তে হবে। রিসিভ করা যাবে না, কিন্তু সতর্কভাবে করতে হবে। আচ্ছা, এরপর যদি আমরা আসি, গ্যালিলিওর হাত ধরে আধুনিক বিজ্ঞানের সূচনা হয়। অনেকে তোমরা ভাবতে পারো যে আধুনিক পদার্থবিজ্ঞানের, যেহেতু আমাদের আইনস্টাইন আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে বলছে, সেটা আধুনিক পদার্থবিজ্ঞানে আধুনিক বিজ্ঞানের সূচনা হয়তো আমাদের আইনস্টাইনের হাত ধরে হয়েছে, কিন্তু বইয়ে যেটা দেখা যাচ্ছে তোমাদেরকে সেটাই পড়তে হবে যে আধুনিক বিজ্ঞানের সূচনা হয় গ্যালিলিওর হাতে। আচ্ছা, দূরবীক্ষণ যন্ত্র কি আবিষ্কার করে, গ্যালিলিও আবিষ্কার করছে, পড়তে হবে। অনুবীক্ষণ যৌগিক অনুবীক্ষণ যন্ত্র গ্যালিলিও আবিষ্কার করছে, পড়তে হবে। পানি উত্তোলনের যন্ত্র বায়ুথার্মোস্কোপ আবিষ্কার করছে। তারপরে স্মৃতিবিদ্যা বা কাইনেমেটিক্সের ভিত্তি স্থাপন করে, এটা পড়তে হবে। অন্তর্বস্তুর সূত্র প্রদান করে, সেটা তোমরা সবাই জানো। টলেমি ভূকেন্দ্রিক তত্ত্ব স্থাপন করেন, এই জিনিসটা ভালো তো মনে রাখবা, কারণ এটা কিন্তু নিউটনের মাঝখানে দিয়ে দিচ্ছে, যেহেতু নিউটন না, কিন্তু টলেমি লেখা আছে। তত্ত্ব উপস্থাপন করেন। কেপলার গ্রহ নক্ষত্রের গতিপথের উপপাদ্য বিশ্লেষণ করে হয়েছে যে গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার। কেপলারের সূত্র আমরা পড়বো, মহাকর্ষ অভিকর্ষ কেপলারের 3টে সূত্র আছে। মহাকর্ষ বলের তত্ত্ব, ক্যালকুলাস, আলোর বর্ণালী, 3টে সূত্র আবিষ্কার করছে, মনে রাখতে হবে। আইজ্যাক নিউটনের একটা বই আছে, ফিলোসফা ন্যাচারালিস সিপিয়া ম্যাথমেটিক্স। বা পরের জিনিসগুলো দেখে নিবা।
আলোর কণিকা তত্ত্বের প্রবক্তা নিউটন কিন্তু। জিনিস দেখে নিবা। সনাতনী পদার্থবিজ্ঞানকে নিউটনের পর্যবেক্ষণ বলা হয়, পদার্থবিজ্ঞান বলা হয়, এটাও তোমরা মনে রাখবা। থমাস ইয়াং কি করছে? তোমরা জানো যে ইয়ং এর দিচির পরীক্ষা থমাস ইয়াং করছিল, এটা আবিষ্কার করছে এটার মাধ্যমে। তিনি হলো ইয়াং এর গুণাঙ্ক যা আছে সেটার ব্যাপারে সর্বপ্রথম ব্যাখ্যা প্রদান করেন। পাশাপাশি মানব চোখে বিভিন্ন আলোর সংবেদনশীলতা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করছে, সম্পর্কে ব্যাখ্যা প্রদান করছে। মাইকেল ফ্যারাডে কি করছে? চুম্বক তরের প্রভাবে চুম্বক তর ঘুরে যায়, এটা হলো ফ্যারাডে কে নামে পরিচিত। চুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করছে চুম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়। তড়িৎ চুম্বক আবেশ, তাহলে তড়িৎ চুম্বক আবেশ আবিষ্কার করে আমাদের মাইকেল ফ্যারাডে, যেটা তোমাদের সেকেন্ড পেপারে পড়বা। এটা আবিষ্কারের উপর ভিত্তি করে জেনারেটর, ট্রান্সফরমার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে। ইম্পর্টেন্ট। রাদারফোর্ড সম্পর্কে কিছু বলবো না, রাদারফোর্ড সম্পর্কে তোমরা ভালো মতোই জানো। বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী কে? অ্যালবার্ট আইনস্টাইন। ইম্পর্টেন্ট। কি কি আবিষ্কার করছে? ব্রাউনিয়ার গতি, কেমিস্ট্রিতে পড়বা ব্রাউনিয়ার গতি কি জিনিস। আলোক তড়িৎ ক্রিয়া, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, শক্তি ও জড়তার সূত্র আবিষ্কার করছে। এছাড়া তিনি ই ইকুয়ালস টু এমসি স্কয়ার এটা আবিষ্কার করছে। আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদান করছে তিনি। আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদান করার জন্য কিন্তু তিনি আমাদের যে নোবেল পুরস্কার সেটা পাইছে। তিনি কিন্তু ই ইকুয়ালস টু এমসি স্কয়ারের জন্য নোবেল পুরস্কার পায় নাই, আলোক তড়িৎ ক্রিয়ার জন্য তিনি নোবেল পুরস্কারটা পাইছে, আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য। এরপরে দেখো যে ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম থিওরি আবিষ্কার করছে। ম্যাক্স প্লাঙ্ক ইয়ংয়ের দৃষ্টির পরীক্ষা প্রমাণ করেন যে আলো তরঙ্গ প্রকৃতির, সহজ কথা আগেও পড়ছো। শক্তির ক্ষুদ্রগুচ্ছের নাম দেন কোয়ান্টা, কে দিছে? ম্যাক্স প্লাঙ্ক দিছে। এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা একটু বোঝার পার্ট আছে, পরিমাপে ভুল বা ত্রুটি, এটা সম্পর্কে পড়তে হবে। দেখো ত্রুটি আমাদের এখানে আছে 5 ধরনের। যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণমূলক বা ব্যক্তিগত ত্রুটি, এলোমেলো বা অনিয়মিত ত্রুটি, পুনরাবৃত্তি বা নিয়মিত এবং লঘিষ্ঠ গণন ত্রুটি। তো এখানে আমাদের আছে যান্ত্রিক ত্রুটি আবার 3 ধরনের: ত্রুটি, পিছট ত্রুটি, লেভেল ত্রুটি। যান্ত্রিক ত্রুটি কি জিনিস? ধরো আমি একটা যন্ত্র ব্যবহার করতেছি, যেটা যন্ত্র সঠিকভাবে পরিমাপ করতে পারে না, এটি হলো যান্ত্রিক ত্রুটি। সহজ কথা, এখানে তোমার সংজ্ঞাটা দেওয়া আছে, দেখে নিও। শূন্য ত্রুটি কি? দেখো কি বলা আছে। আমার যে কোনো পরিমাপের যন্ত্রগুলো, যেমন ভার্নিয়ার স্কেল, স্ক্রুয়াস, সাইড ক্যালিপাস, এগুলো যদি মূল স্কেলের শূন্য দাগ বা প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের বা বৃত্তাকার স্কেলের শূন্য দাগের সাথে না মেলে, আগে বা পিছনে থাকে, তাহলে এটাকে আমরা বলি শূন্য ত্রুটি। এরপরে পিছট ত্রুটি নামে একটা জিনিস পাবা তোমরা। পিছট ত্রুটি কি জিনিস? নাট স্ক্রু। পিছট ত্রুটি মানে মনে রাখবে, নাট স্ক্রু যেখানে থাকবে সেখানে পিছট ত্রুটি হবে, এর উদাহরণ লাগবে না। লেভেল ত্রুটি কি? লেভেল ত্রুটি হলো যেখানে তোমরা কোনো কাটা দেখবে সেখানে থাকবে লেভেল ত্রুটি। যেমন নিফটিতে আমাদের লেভেল ত্রুটি থাকে, বিক্ষেপ চৌম্বকমান যন্ত্র, বিক্ষেপ কাটা থাকবে যেখানে সেটাই বিক্ষেপ দিবে। আর আমাদের ট্যানজেন্ট ক্যালভোমিটার, এটা হলো আমাদের বিক্ষেপ দিবে। পর্যবেক্ষণমূলক ব্যক্তিগত ত্রুটি, এটা হলো 5 প্রকার: ব্যক্তিগত ত্রুটি, প্রান্ততাত্ত্বিক ত্রুটি, লম্বন ত্রুটি, সূচক ত্রুটি, পরিবেশগত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটি কি জিনিস? এটা হলো আমাদের ব্যক্তিগত বিভিন্ন ভুলের জন্য দেখা যায়। দৃষ্টিভ্রম এক ধরনের ব্যক্তিগত ত্রুটি, মনে রাখবা। এলোমেলো বা অনিয়মিত ত্রুটি, এটা খুব একটা বেশি একটা ইম্পর্টেন্ট না। পুনরাবৃত্তি বা নিয়মিত ত্রুটি মানে এটা কি জিনিস? এটা যেভাবে যত তুমি নিখুঁতভাবে পরিমাপ করো না কেন, এটা সবসময় ত্রুটি হইতেই থাকে। নিয়মিতভাবে রাশিটির প্রকৃতমানভাবে কম বা বেশি হতে পারে। এর বীজের প্রান্তিক ত্রুটির একটা উদাহরণ, প্রান্তিক ত্রুটি মানে স্ক্রুয়ের শূন্য ত্রুটি। কারণ কি? এটা যদি মেশিনের ত্রুটি থাকে, তোমার তো করার কিছু নাই, সবসময় এই ত্রুটিটা তোমার মানে আসবেই। পরম ত্রুটি কি জিনিস? দুটা মনে রাখবা। পরম ত্রুটি আমরা ম্যাথটা দেখবো, পরম ত্রুটি ম্যাথটা মনে রাখবা। লঘিষ্ঠকরণ ত্রুটি, আমাদের প্রতিটা দিনেরই কোনো একটা লঘিষ্ঠকরণ থাকে। যেমন আমাদের মিটার স্কেল লঘিষ্ঠকরণ হলো 1 মিলিমিটার। আচ্ছা, আমাদের পরে আছে সাইড ক্যাপাসিটি লঘিষ্ঠকরণ 0.01 মিলিমিটার। এই জিনিসগুলো মনে রাখবা। এইটাতে যদি কোনো ধরনের ত্রুটি দেখা যায় যে আমি লঘিষ্ঠকরণ ঠিক মতো নির্ণয় করতে পারতেছি না, সেটাই হবে আমাদের লঘিষ্ঠকরণ ত্রুটি। আচ্ছা, এরপর ত্রুটি গণনা। ত্রুটি গণনার ক্ষেত্রে আমরা একটা ম্যাথ দেখবো। বলতে গেলে এই অধ্যায়ে আর তেমন কিছু নাই, মূলত এই ম্যাথটা দেখলেই আমাদের সবগুলা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো আমরা যদি এই ম্যাথটা এখন দেখি, একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ এত,
5.3 এটা বলো তো কি, এর সাথে পরিমাপ করছি কিন্তু কখনো 0.1 আমাদের এককটা যদি দেয় 5.3 আমরা সেন্টিমিটার ধরে নিই, 5.3 সেন্টিমিটার কখনো 0.1 সেন্টিমিটার বেশি হচ্ছে, কখনো 0.1 সেন্টিমিটার কম হচ্ছে। তো আমরা যদি দেখি যে আমাদের সূত্রটা এখানে কি ছিল, সঠিক মান মাইনাস প্রাপ্ত মান 100%, এটা হলো আমাদের ভুলের পরিমাণ। দেখো আমরা যদি এই ম্যাথটা করতে যাই, আমাদের এখানে সঠিক মান কত আছে দেখো তো, 5.3। প্রাপ্ত মান হলো ধরো 5.2, 5.3 যদি আমরা করি পাবো 5.3 মাইনাস 5.2 আমাদের হবে 0.1, সেটাকে আমরা 5.3 দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের 0.01 আমাদের আসতেছে অ্যান্সার, আমাদের 0.01 আসতেছে অ্যান্সার, আমাদের আসতেছে অ্যান্সার। পাশে একটা 0.018 ছিল, এটার সাথে যদি আমরা 100% গুণ করি তাহলে আমরা পাবো হলো আসল অ্যান্সারটা, যেটা আমরা পার্সেন্টেজে পাবো, ওটার সাথে আমরা 100 গুণ করতেছি 1.88%। 1.88% আমরা পাইলাম এখানে আমাদের নির্ণয় ত্রুটি, এটা আমাদের ব্যাসার্ধ নির্ণয় ত্রুটি। এখন আমাদের যদি আয়তন নির্ণয় ত্রুটি আমরা হিসাব করতে যাই, সেক্ষেত্রে আমাদের যত মাত্রা থাকবে, আমাদের আয়তনের সূত্র কি বলতো, এখানে দেওয়া আছে 4/3 পাই আর কিউ, এখানে মাত্রা দেখো কি আছে, কত আছে, 3 আছে আমাদের মাত্রা, মাত্রা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, 3 গুণন 1.88%, এটাকে যদি আমরা এখন স্বাভাবিকভাবে 3 দিয়ে গুণ করি আমরা অ্যান্সারটা পাইবো 5.66% বা 5.7% থেকে দিছে, এটা হবে আমাদের অ্যান্সার। তো আমাদের তো যেহেতু আমরা মেডিকেল মেডিসিন এমসিকিউ, যেহেতু আমাদের এত বিস্তারিত লেখার কোনো দরকার নেই, আমরা স্বাভাবিকভাবে হিসাব করে নেব। অ্যান্ড হিসাবটা যদিও হাতে করা একটু কমপ্লেক্স, তো তোমাদের আশা করি অপশনগুলো এভাবে থাকবে যেন হাতে করে কাছাকাছি যেটা উত্তর আসবে সেটাই আসে। আমরা আরেকটা ম্যাথ দেখি এখানে, এই বস্তুর ভর 100 প্লাস 2 কেজি প্লাস মাইনাস 2 কেজি এবং আয়তন এত হলে ওই বস্তুর ঘনত্ব, শতকরা ত্রুটি ও পরম ত্রুটি কত। ফার্স্টে আমরা কি করব, বস্তুটার ভর নির্ণয় শতকরা ত্রুটি বের করব, ভর নির্ণয় শতকরা ত্রুটি বের করব। দেখো প্লাস মাইনাস 2 আছে, আমরা এবার কি করব, জাস্ট 2টা নিব হাতে, 2টা নিয়ে সেটাকে আমরা সঠিক মান দিয়ে ভাগ করে দেবো, গুণন 100%। এটা কিন্তু আমাদের ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব, একদম ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব, এই জন্য এটা আর কি মেডিকেল মেথডের জন্য আমরা বেশি ইম্পর্টেন্ট বলে মনে করতেছি। দেখো আমাদের উত্তর কত আসবে, 2, কিসের এটা আমাদের 2%, আয়তন নির্ণয়, ঘনত্ব নির্ণয় দেখো এটা আমাদের ছিল ভর নির্ণয়, এটা আমাদের ভর নির্ণয় ছিল। এরপরে দেখো কি আছে, আমাদের আয়তন একটা দেওয়া আছে, আয়তনে 100 প্লাস মাইনাস 3 মিটার কিউব, দেখো তাহলে এখানে আমাদের কত হবে, 3/100, যেহেতু আমাদের বিয়োগফলটা 103 মাইনাস 100, আমি ডিরেক্ট লিখে দিলাম 100, তো আমাদের উত্তর কত আসবে, 3%, আমাদের উত্তর আসবে 3%। তাহলে আমরা এখানে কি পাইলাম, এটা ত্রুটি আয়তন নির্ণয় ত্রুটি। তোমরা ভাবতে পারো যে ভর ভাগ আয়তন ইকুয়ালস টু আমাদের ঘনত্ব, ঘনত্ব ইকুয়ালস টু রো ইকুয়ালস টু m/v, তোমরা অনেকে জানো এটা। এখন কি আমরা এই দুটোকে ভাগ করলে আমরা অ্যান্সারটা পাবো, ত্রুটি কত, না এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। আমরা যদি ত্রুটিটা যোগ করি, ত্রুটিটা যোগ করলে আমরা পাবো আমাদের যেই শতকরা ত্রুটিটা হবে, সেই শতকরা ত্রুটি 2%, 3% ইকুয়ালস টু 5%, এটা হলো আমাদের শতকরা ত্রুটি, এটা আছে দেখো। এরপর আমাদের কি চাইছে দেখো, পরম ত্রুটি নির্ণয়, পরম ত্রুটির ক্ষেত্রে আমাদের দেখো কি করতে হবে, আমরা যেই শতকরা ত্রুটিটা পাইছি না, এটার সাথে আমরা ঘনত্বটা গুণ করে দিলে পরম ত্রুটিটা পেয়ে যাবো। তো এটা কেমন করতে কিছু না, বইয়ে অনেক কিছু চাইছে এটা চাইছে, দেখো আমরা কি করি, শতকরা ত্রুটিটা পাইছি না, আর আমাদের ঘনত্ব কত ছিল, আমাদের ধরো যে প্লাস মাইনাস ছাড়া যদি আমরা ঘনত্ব হিসাব করি, রো ইকুয়ালস টু m/v, আমাদের এম কত দেখো তো, আমাদের হলো 100, আমাদের ভিউ আছে 100, 100 কত হবে 1, তাহলে আমরা তাহলে পরম ত্রুটি যদি নির্ণয় করতে চাই, ধরো যে ডেল এক্স ধরে নিই আমরা পরম ত্রুটি, তাহলে আমাদের কি হবে, রো ইন্টু আমরা ওখানে যেটা পার্সেন্টেজ নিয়েছিলাম, ধরো যে ডেল কি ধরে নিই আমাদের পার্সেন্টেজটাকে, আমাদের 1 আছে, তাইলে
0.05 যেহেতু 5%, 5% ইকুয়ালস টু 5/100। আমরা সবাই জানো তোমরা 5/100 ইকুয়ালস টু 0.05, সেটা তোমরা আশা করি সবাই জানো। তাহলে 1 ইন্টু 0.0 কত হবে? 0.05। আর আমাদের একক কী ছিল দেখো তো? কেজি ছিল, আর এখানে মিটার কিউব ছিল। তাহলে এখানে কী হবে? কেজি পার মিটার কিউব আমাদের হবে ঘনত্বের একক। আশা করি বুঝতে পারছো। তো এইগুলো এখানকার ম্যাথ, এখানে তেমন কিছু নাই। লঘিষ্ঠ ধ্রুবকের হলো সূত্রটা দেখে নিবা, পিচ ভাগ মোট দাগ সংখ্যা, এটা হলেই অঙ্ক হয়ে যাবে, তেমন কঠিন কিছু না। কিলোমিটারের সাহায্যে আমরা গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, এটা মনে রাখবো তোমরা। আর এখানে তেমন কিছু নাই। এটা ব্যক্তির সাহায্যে দোলন পদ্ধতিতে বস্তুর ভর নির্ণয় করা সম্ভব, এটা তোমরা শুধু জানবা, ভিতরে কিছু করতে হবে না, শুধু নির্ণয় করা যায়, এটা তোমরা জানবা। আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি, প্রায় শেষের দিকে যাই একটু আমরা। এখানে যেই তোমাদের সারসংক্ষেপগুলো দেওয়া আছে না, সারসংক্ষেপগুলো তোমরা একটু দেখে নেবে। সারসংক্ষেপগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ আমাদের বেশিরভাগ ভিতরে যে আমরা এমসিকিউ করছি সেটা হলো আমাদের বাইরেই এখানে আসবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম তোমাদেরকে, যে আমাদের যদি ব্যাসার্ধ নির্ণয়ে বৃত্তের কোনো গোলকের ব্যাসার্ধ নির্ণয়ে যদি আর নির্ণয় যদি আমার ত্রুটি হয় 2% বা ধরো X%, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ে, ক্ষেত্রফল কী হয় আমাদের গোলকের মধ্যে আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল ধরি, পাই আর স্কোয়ার হয়। ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয় এটা কীরকম হবে বলো তো? ত্রুটিটা কীরকম হবে? 2 আছে না এখানে, 2 দিয়ে জাস্ট গুণ হবে, 2x স্কোয়ার, 2x মানে হলো যদি 2% ভুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় ভুল হবে 4%। আচ্ছা, সেক্ষেত্রে যদি আমরা আয়তনটা দেখি যে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব হলে কী হবে? সেক্ষেত্রে আমাদের এখানে আর কিউব আছে, এটা কিন্তু 3 কিউব আছে, সেখানে আমাদের 3 দিয়ে 2%টা গুণ হবে, সেক্ষেত্রে আমাদের হবে হলো 6%। তো এটাই তোমাদের এখানে বলা আছে, দেখো এই সমীকরণে আর নির্ণয় পরিমাপের 2% ত্রুটি থাকলে ভি পরিমাপের ত্রুটি হবে 6%। এখানে তোমাদের একটা এককের সম্পর্ক লেখা আছে, সম্পর্কটা করবা। এরপরে এর মানটা থেকে আচার্য বলতে পারো জবের ভিতর নাই, পড়লা কিন্তু এই জিনিসগুলো একদম, আমি বলি সারসংক্ষেপের জিনিসগুলো একদম তোমার খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, যেন এই জায়গাগুলো ভুল না হয়। এই জিনিসগুলোতে দেখো ভিতরে যা পড়ছো তার একটা মানে জিস্ট কিন্তু এখানে আছে। সেহেতু টিচাররা ধরো যে আমাদের মেডিকেলের প্রশ্ন যারা করে তারা কিন্তু খুব বেশি সময় নিয়ে প্রশ্ন করে, তাদের এই জায়গাগুলো খুবই পছন্দ, যে এই জায়গাগুলো থেকে শর্ট টাইমে প্রশ্ন করা সম্ভব। তো এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালো মতো পড়তে হবে। আচ্ছা, পরে তেমন কিছু নাই। আচ্ছা, এক আলোকবর্ষ কত কিলোমিটার ভিতরে পাইছো? এটা দূরত্বের একক। দেখো আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক, প্রচুর ইম্পর্টেন্ট, ভুল করবা না। এটা জিনিস কিন্তু ভুল করাই যাবে না, যে আলোকবর্ষ সময় একক কিন্তু দাঁড়ানো যাবে না, আলোকবর্ষ দূরত্বের একক। আমরা এই পরিমাপটা দেখি যে কিভাবে কি করছে। গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ সেন্টিমিটার হলে আয়তন পরিমাপ ত্রুটি হবে এত পার্সেন্ট। তাহলে ফার্স্টে আমরা ব্যাসার্ধ নির্ণয় আপেক্ষিক ত্রুটিটা হিসাব করি। ব্যাসার্ধ নির্ণয় আপেক্ষিক ত্রুটিটা হবে আমাদের, ধরি যে 2.5 আমাদের হলো ব্যাসার্ধ, অ্যান্ড থেকে আমরা 2.3 বিয়োগ করবো, কারণ আমাদের 0.2 সেন্টিমিটার কম ধরছি। আমাদের মূল মান হলো 2.5, যদি আমাদের হয় 0.2 বাই 2.5। আচ্ছা, আমরা নিচের জিনিসটাকে 100 বানাইতে পারলে আমাদের হিসাবটা সহজ হবে। তো আমরা যদি এখানে দশমিকটা তুলে দিই, 10 মিটার তুলে দিচ্ছি, এখানে 10 মিটার তুলে দিচ্ছি, তাহলে এখানে থাকলো 2 আর এখানে থাকলো 25। যদি আমরা নিচে 4 দিয়ে গুণ করি তাহলে নিচেরটা কিন্তু 100 হয়ে গেল, উপরে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের সমতাটা হয়ে গেল। তাহলে এটা কত? 8 বাই কত পার্সেন্ট হবে বলো তো? 8%। 8%। আচ্ছা, ব্যাসার্ধ যদি আর হয় আমাদের, তাহলে আমাদের গোলকের আয়তনটা কি হবে? 4/3 বাই আর কিউব। তাহলে আমাদের এখানে আমাদের পাওয়ারটা কত আছে দেখো তো? 3 আছে, সেহেতু আমাদের আয়তন নির্ণয়ে ত্রুটিটা কত হবে? ডেল ভি কত পার্সেন্ট হবে? 3 ইন্টু 8%। তাহলে কত পার্সেন্ট হবে বলতো? 24%। ঠিক করছি তো? এদের এখানে এখানে ভুল আছে, 2.4% না, 24% হবে। ঠিক আছে, তো এর মাধ্যমেই আমাদের আজকের ক্লাসটা শেষ। তোমরা অনুশীলনের প্রশ্নগুলো আমার মতো পড়ে নেবা, অ্যান্ড মোটামুটি তোমরা
আমাদের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা, ইনশাআল্লাহ তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভালো একটা ফল হবে আশা করি। শুভকামনা তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।